বন্ধুরা আরো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। জানি হয়তো ভিডিওটা তোমাদের সামনে পৌঁছাতে একটু লেট হবে, তবু বলবো বন্ধুদেরকে ভিডিওটা নো স্কিপ করে দেখার জন্য। এবং এই ভিডিওটা সম্পর্কে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও। এবার আসছি মূল বিষয়টা হচ্ছে, আমি আমার আগের ভিডিওটা দেওয়ার পর দালালের বিকেলের একটা ভিডিও দেখি। ভিডিওটা দেখে আমি জাস্ট অবাক হয়ে যাই যে একটা মানুষ ঠিক কতটা নিচুই নামতে পারে। কোনো একটা দলে রেসারেসি এমন ভাবে শুরু হয়েছে বন্ধুরা, তো এখন মনে হয় যে কোনো দলাদলিতে না গিয়ে খুব ভালো কাজ করেছি। নিজের মতো করে ভিডিও বানায়, নিজের মতো করে কন্টেন্ট খুঁজে কন্টেন্ট তোমাদের সামনে দিই, যেটুখানি তথ্য সংগ্রহ করি নিজের প্রচেষ্টায়। এখানে আমি একদিক থেকে অনেকটা সেফ, যে কোনো দলের মধ্যে যে যতই যা আমাকে খুঁজুক না কেন, কখনো আমার নামটা অন্তত জড়িত হবে না। কারণ এই দল জিনিসটা এত বাজে যে এই নোংরামোটা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছাতে পারে তোমরা জানো না বন্ধুরা। ভেতরে ভেতরে কত কিছু করা যেতে পারে। সেখান থেকে দাঁড়িয়ে এই দালাল আবার কিন্তু বিকেলবেলা একটা কল রেকর্ডিং আমাদের সামনে কিন্তু শোনালো, এবং সে ডাইরেক্টলি বলো ইনডাইরেক্টলি বলো আমাদের সামনে জানিয়ে দিল যে এই কল রেকর্ডিংটা হচ্ছে ওই জিন্স প্যান্ট বালির দেওয়া কোনো একটা ভয়েস রেকর্ডিং কিন্তু আমাদের সামনে শোনালো। সেখানে সে তার নাম পর্যন্ত নিতে পারলো না, বা কে দিয়েছে এই কথাটা কিন্তু বলতে পারলো না। মানে ভাবো, যে এই তথ্যগুলো ওর কাছে পৌঁছে দিয়েছে তার নাম পর্যন্ত নিতে পারছে না, তার কথা পর্যন্ত বলতে পারছে না, অথচ তার দেওয়া একটা ভয়েস কলিং বা ভয়েস রেকর্ডিং যাই বলো, সেটাকে অন্যভাবে একটু জাস্ট চেঞ্জ করে গলার ভয়েসটাকে আমাদের সামনে দিচ্ছে। এবং এটাও বলে দিচ্ছে যে প্রথমে বললো আমি বলেছি, আমার বলা কথাটাকে একটু চেঞ্জ করে দিয়েছি। তার পরক্ষণে কথাটা শোনাবার পর বললো যে বুঝতে পারছো তো ঠিক কোথা থেকে আমি এটা পেয়েছি, কোথা থেকে পেয়েছি, একজন মহিলা এটা আমাকে দিয়েছে। মানে ওর কথার মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিল যে এই রেকর্ডিংটা হচ্ছে ওই জিন্স প্যান্ট বালির দেওয়া। সেখানে জিন্স প্যান্ট বালির নাম কেন সে বলতে পারছিল না? দুদিন আগে টাইটেলে থাম্বনেলে তার সমস্ত নাম গান গেয়ে গিয়ে এই ওই, এমনকি হ্যাঁ কত বড় এই দালাল মূর্খ একবার ভেবে দেখো, সে আমাদের সামনে বলল যে আমি তো কারোর মুখ দেখাইনি, আমি তো কারোর নাম বলিনি। তো এটা একবার তুই জায়গা মতো জায়গায় গিয়ে বলিস যে আমি কারোর নাম বলিনি, কারণ ভিডিওটা তো তোর ডাউনলোড করা আছে, সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই শু ড্যাশ নামটা ও বলছে। সেখানে দাঁড়িয়ে ও যে এফবি পেজের যে অ্যাবাউটের যে ছবিটা দেখিয়েছিল, সেই ছবিটা যে ওই জিন্স প্যান্ট বালিরই প্রোফাইল পিকচারে যে প্রথম অ্যাবাউটের যে জায়গার ছবিটা, সেটা তুই ওটাকে কোথা থেকে কি বলবি? কারণ ওটা তো সবার কাছে আছে, আর সবাই যেই জায়গায় পাঠাবা সেই জায়গায় পাঠিয়েও দিয়েছে। তুই ওটা নিয়ে কিভাবে মানুষকে বোঝাবি যে ওইটা তুই কার পেজ থেকে দিলি, নাকি সেম একদম অ্যাড্রেস, সেম লেখা, সেম তার ওপরের যে হেডলাইন, সমস্ত কিছু সেম মানুষের একদম হয়ে গেছে, কোনটা তুই বোঝাবি বলতো? তো সেখান থেকে দাঁড়িয়ে ও কিন্তু একটা কল রেকর্ডিং আমাদের সামনে শোনালো, এবং আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম। এত বড় নোংরা একজন মিথ্যা বদমাস মেয়ে দালাল কি বললো বন্ধুরা, যে এখন তো নতুন একটা এখন নতুন প্রেমিকাকে বোঝাবার জন্য সন্দীপ দা সমস্ত টাইমটা নাকি বজরংবলী করে চলেছে। কারণ কি, নতুন যে প্রেমিকা সে বজরংবলীকে খুব বিশ্বস্ত করে, এবং সেই কারণে সন্দীপ দা বজরংবলীকে এত মান্যতা দেয়। আচ্ছা একটা কথা ভেবে দেখো, এদিকে সন্দীপ দা নাকি সবসময় যে টি শার্ট গুলো পরে থাকে, তার কারণ কি আমরা জানতে পারলাম। বড্ডই হাস্যকর লাগে। একদিকে একটা মেয়ে নাইটি পরে হ্যাঁ বাড়ির মধ্যে আছে, ঠিক কথা, সে ধেই করে রাস্তা অব্দি চলে যাচ্ছে, একটা গেম খেলাচ্ছে সেখানে পর্যন্ত চলে যাচ্ছে, তাই নিয়ে মুখে কুলু নেই কি না, সেটা নিয়ে সে একদম আন্দোলন করছি যে নাইটি কোনো অভদ্র ড্রেস না। তোর বোঝার ক্ষমতা থাকলে তুই তো বুঝবি, তুই তো ঘোড়ামুখী, তুই বুঝবি কি করে নাইটি কখনো বাজে ড্রেস নয়, কিন্তু সেটা পরার একটা জায়গা ম্যাটার করে না। এখন যদি আমি বিয়ে বাড়িতে একটা নাইটি পরে চলে যাই, তো সবাই নিশ্চয়ই কোণের দিকে না তাকিয়ে যে নাইটি পরে যাবে তাকেই মনে হয় ক্যামেরাম্যান ফোকাস করবে, বলে না ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, সেই অবস্থা হবে কিন্তু ওই নাইটি বালির দিকে। তো এইরকম হচ্ছে বিষয়টা। আর এদিকে সন্দীপ দা বাড়িতে টি শার্ট পরে আছে, তার কি কারণ না, সে তার যে গার্লফ্রেন্ড আছে সেই গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলে। একে আমি বলেছিলাম যে তুই এক কাজ করবি, তুই বটগাছের তলায় একটা ছোট্ট ঘটি নিয়ে কিন্তু বসে পড়বি, তুই অনেক উপার্জন করতে পারবি। এর থেকেও বেশি ফ্রি ফান্ডে কোনোরকম কোনো কথাবার্তা না বলে কিন্তু তুই উপার্জন করতে পারবি। যেখানে এই বাচ্চার যে মামা সারা শরীর দেখিয়ে দিতে পারলে বেঁচে যায়, কোন রকম তো লজ্জা শরম নেই। সেখানে সন্দীপ দা একটা টি শার্ট সবসময় যে পরে আছে, এটা একটা ভদ্রতা। এখানে একটা ছোট্ট বাচ্চার ভিডিওটা দেখতে পাবে, একটা বয়স্ক মানুষের ভিডিওটা দেখতে পাবে, কারোর কাছে কোনো কিছু দৃষ্টিকটু বলে মনে হবে না। সেখানে ও ইস্যু দেখাচ্ছে আমাদের কি না, টি শার্ট পরার আসল কারণ হচ্ছে যে সন্দীপ দা ভিডিও কলে কথা বলে। তোর মতো দালালকে না মনে হয় কি দিয়ে তোর মতো দালালকে
দেওয়া যায় না? দাঁড়া, তোর দিন ঘনিয়ে আসছে, তুই জাস্ট ওয়েট কর। তোর সাথে কি কি হতে চলেছে বারবার বলছি না, বিগত 1-2 মাসের মধ্যে তোর সাথে যে মানে বিগত বলছি আগামী 2-3 মাসের মধ্যে যে তোর সাথে কি হতে চলেছে তুই নিজেও ধারণা করতে পারছিস না। এইবার আসি, ও আবার এখন নতুন করে কি বলছে, সন্দীপদার নাকি নতুন প্রেমিক এবং নতুন প্রেমিকা, কোন প্রেমিকা, যেই প্রেমিকা নাকি কোনো হেলথ বিষয়ের সাথে যুক্ত আছে, এরকম কোনো হেলথ বিষয়ের সাথে যুক্ত আছে। তাহলে 2 দিন আগেই যে জিন্স প্যান্ট বালির নামটা এই দালালের মুখ থেকে শুনলাম, যার সাথে নাকি ডান্সিং, কারের মধ্যে ডান্সিং পর্যন্ত করে চলেছে, সেটাকেও কিন্তু এ বলেছিল প্রেমিকা। তাহলে কি সন্দীপ দা 2 দিন অন্তর অন্তর কি প্রেমিকা চেঞ্জ করে? মানে তুই যেমন করিস ভাগনাকে পেলে বেড শেয়ার করে নিস, সেরকম কি সন্দীপ দাকে মনে করেছিস নাকি 2 দিন পর পর ওর প্রেমিকা চেঞ্জ করছে? মানে কিরকম ভাবে ভিউয়ার্সদের উল্লু বানাচ্ছে ভাবো। আজকের ভিডিওটা যদি ওর ভালো করে দেখো, দেখার প্রয়োজন নেই। ও বলছে যে এখন যে নতুন প্রেমিকা আছে সে বজরংবলীকে খুব বিশ্বাস করে, যেই কারণে ও ওর ভিডিওতে মানে সন্দীপদার ভিডিওতে সবসময় বজরংবলীর জন্য এটা হয়েছে, বজরংবলীর জন্য ওটা হয়েছে, এটা বলে। সে 2 দিন আগে বললো জিন্স প্যান্ট বালি ওর প্রেমিকা, তার সাথে দেখা করতে গেছে, তার এই ওই হ্যান ত্যান। এখন তার ক্ষমতা পর্যন্ত নেই সেই মেয়েটার নাম নিজের ভিডিওতে নেওয়ার, সেই মেয়েটা সম্পর্কে ডাইরেক্ট মানে ভয়েস রেকর্ডিংটা আমাদের সামনে দেওয়ার। কারণ কি, মেয়েটার মা তো আচ্ছা করে বাটাম দিয়ে দিয়েছে এবং তাকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে যে আমার মেয়ের সংসারে যদি অশান্তি ঝগড়া তোমার জন্য হয় বা যদি তাদের মধ্যে ছাড়ছড় হয়ে যায়, তাহলে তোমাকে তো আমি কোর্ট অব্দি টেনেই ছাড়বো, এরকম কিন্তু একটা হুঁশিয়ারি বন্ধুরা ওকে দিয়ে দিয়েছে। যেই কারণে কিন্তু ওই ভয়েস রেকর্ডিংটাকে কোনো সময় বলছে আমি কথা বলেছি চেঞ্জ করে দিচ্ছি, কোনো সময় আবার বলছে বুঝতে পারছো তো কে কোথা থেকে এই কল রেকর্ডিংটা আমি পেয়েছি, একজন মহিলার কিন্তু মানে কথা বলাতেই কিন্তু বোঝা যাচ্ছে যে ও বলতে চেয়েও বলতে পারছে না, কিন্তু ও বুঝিয়ে দিচ্ছে ইনডাইরেক্টলি যে এই কথাটা ঠিক কার, এই কথাটা ঠিক কার। এইবার ও যে একটা কথা আমাদের সামনে বললো বন্ধুরা, যে সন্দীপদার ওপর নাকি যে তোমার কাস্টাডির জন্য একটা কেস ফাইল করা হয়েছে বা আরো আদার্স অনেক কটা কেস ফাইল করা হয়েছে, তার সাথে নাকি 20,000 টাকা মান্থলি একটা চার্জ করা হয়েছে এই বাচ্চার মায়ের তরফ থেকে। এখানে আমার একটা বিশাল বড় কোয়েশ্চেন রইলো দালালের দিকে। আচ্ছা, দালাল আমাদেরকে এই কাল পরশু তার আগে অব্দি আমাদেরকে কি বলছে যে বাচ্চার মায়ের সাথে কিন্তু কথা পর্যন্ত আমার হয় না, আজকে থাম্বনেলে পর্যন্ত নাম না দিয়ে ফন্দীপের বউ এরকম লিখেছে, সেখানে নাম পর্যন্ত যে নিতে ভয় পাচ্ছে, তার সাথে যে বলছে কথা পর্যন্ত হয় না, যাকে নিয়ে এত কিছু সে বলে দিল যে তুই এতটা আমার সাথে স্বার্থপরতা করতে পারলি, যে মানুষ আমি তোর সাথে ডে 1 থেকে তোর সাপোর্টে ছিলাম, তুই সেই মানুষটার নামে অন্য কারো একজন ব্যক্তির কাছে গিয়ে তোমার লাগানি ভাঙানি স্বার্থপর ভিউয়ার্সের লোভে এই কথাগুলো তুই বলতে পারলি? কথা তো তোর সাথে আমার হয়ই না আর কোনদিন হবেও না। এই যে একটা হুঁশিয়ারি দিল, তাহলে ও কি করে জানলো, কার মারফত জানলো যে বাচ্চার মা সন্দীপদার কাছে মান্থলি 20,000 টাকার একটা ডিমান্ড করেছে? কি করে ও জানতে পারলো বন্ধুরা? বুঝতে পারছে কতটা ভাও মারছে, কতটা মিথ্যে কথা বলছে? তোমরা এই প্রশ্নটা করো যে তুমি তো বললে বাচ্চার মায়ের সাথে নাকি কোনো রকম ভাবে যোগাযোগই নেই, আর ফোগলার সাথে তো বাদ দাও, তো অনেকদিন আগেই বলে দিয়েছে যে ও যখনই আমাকে একটু বাড়াবাড়ি করা চ্যাট করা আরম্ভ করেছিল আমি তখনই কিন্তু পেঁচিয়ে এসেছি এবং এই বাচ্চার মাকেও সাবধান করেছি যে ওই ছেলে তোর জন্য কিন্তু ভালো নয়। একদিন আবার ওই বলেছিল যে এই ফোগলার মধ্যে এতটা ট্যালেন্ট রাখে যে সে সবার চোখের সামনে দিয়ে বাচ্চার মাকে নিয়ে ঘুরতে যাওয়ার সাহস দেখায়, সেই সাহস, সেই ট্যালেন্ট, সেই অ্যালেম সেই ফোগলার মধ্যে আছে। অথচ সেই ফোগলা নিয়ে আবার কত কথা বলে দিল যে এই বাচ্চার মায়ের জন্য ফোগলা নাকি প্রযোজ্য নয়, সঠিক পুরুষ নয়। এই 2 দিনকার আগেকার কথা, মানে একই মুখে কত রকম যে কথা বলে সত্যি ধারণা চিন্তার বাইরে। এবার বিষয় হচ্ছে ও জানলো কোথা থেকে যে 20,000 টাকা সন্দীপদার কাছে ডিমান্ড করা হয়েছে মান্থলি বাবদ, যার কোনো কাগজ সন্দীপদার কাছে এখনো পর্যন্ত এসে পৌঁছালো না, যে পাঠালো আর যার কাছে এলো তারা কেউ কিছু জানতে পারলো না, অথচ মাঝখান থেকে দালাল এত কিছু জেনে গেল। হ্যাঁ রে দালাল, তুই প্রমাণ দেখাতে পারবি এরকম কিছু ঘটনা ঘটেছে। আর এই যে বারবার একটা কথা বলে বাচ্চার কাস্টাডি হ্যান ত্যান, তোমরা বিশ্বাস করতে পারো বন্ধুরা, এই বাচ্চার মায়ের তরফ থেকে কোনো রকম কোনো কাগজ এখনো পর্যন্ত কিন্তু সন্দীপদার কাছে যায়নি। যদি গিয়ে থাকতো তোমাদের সামনে কিন্তু অবশ্যই এই বিষয়ে সন্দীপদা বলতো, যতটুকুনি মানে তাদের আইনি পরামর্শদাতারা বলতো ঠিক ততটুকুনি বলতো, কিন্তু তোমাদেরকে জানাতো। এরকম কোনো কাগজপত্র কিন্তু সন্দীপদার কাছে এখনো যায়নি। যেই মানুষ 15 দিনের মধ্যে একটা ছেলের সাথে দুটো মেয়েকে জড়িয়ে দিতে পারে, সেই মানুষ বলাটা ভুল, সেই মহিলা, সেই মানে আজব মহিলা
মানে পৃথিবীর মধ্যে বাস করে নাকি ভিন গ্রহ থেকে আচমকা আমাদের সামনে এসে ভিডিও দেয়, সেটাই জাস্ট ভেবে অবাক হয়ে যায়। মানে এই যে জিন্স প্যান্ট বালির ঘটনাটা এখনো পর্যন্ত ক্লিয়ার করতে পারলো না। ও যে কথাগুলো আং ভাং চাং বলে গেল, সেখানে ও আরসকে দোষ দিচ্ছে যে আমি যে নামটা বলেছিলাম সেই নামের সাথে এই মেয়েটাই কিনা, ও কি করে জানলো? ও একটা নির্দোষ মেয়ের ছবি নিয়ে হ্যান ত্যান বলে মেয়েটার অনেক কিছু করে দিয়েছে। ওই যে বললাম অ্যাবাউটের যে স্ক্রিনশটটা দিয়েছিস, ওটা জায়গা মতো জায়গায় কিন্তু পৌঁছে গেছে। ওটা কার প্রোফাইলের অ্যাবাউটের তুই স্ক্রিনশট দিয়েছিস বা তুই কার নাম সম্পর্কে বলতে চেয়েছিস, আশা করছি তুই অন্তত নিজে বুঝতে পারছিস যে তুই কত বড় মিথ্যা কথা বলে জাস্ট ভিউয়ার্সদেরকে এইভাবে বোকা বানাচ্ছিস, চরকির মতো করে নাচাচ্ছিস। বুঝলি তো দালাল? তোমরা ভেবে দেখো বন্ধুরা, ওদিকে যেমন বাচ্চার মা ঘোলটা খাওয়াচ্ছে, সেই রকম কিন্তু এদিকে এই দালাল। এবারে একটা কথা আমি জানতে পারলাম, হয়তো শ্রাবণী দিদিভাই আমাকে এই কমেন্টসটা করেছে যে নতুন নাকি একটা সুপ্রিম কোর্টের ল এরকম বেরিয়েছে যে বাচ্চার মা যদি কোনো রকম কোনো প্রফেশনালের সাথে যুক্ত থাকে, সেটা মানে কোনো কাজের সাথে টাকা ইনকাম করে, তাহলে নাকি বাচ্চার বাবার কাছ থেকে কোনো রকম কোনো ডিমান্ড করতে নাকি পারে না। যদিও এটা আমি নিজের চোখে দেখিনি, একজন দিদিভাই আমাকে এটা কমেন্টস করে জানালো, তাই মনে হলো তোমাদের সাথে শেয়ার করাটা এটা উচিত। যদি এরকম কিছু হয়েও থাকে, তাহলে এই যে কথাটা দালাল বলছে সেটা কি করে সম্ভব যে 20,000 টাকা নাকি ডিমান্ড করা হয়েছে সন্দীপদার কাছ থেকে? তাহলে এরকম কিছু যদি হতো তোমরা জানতে পারতে না বন্ধুরা? তোমরা জানতে পারতে না? উল্টে এই যে বাচ্চার মা ওর যে বাবার বাড়িতে থাকে, যে 30,000 টাকা যে দিতে হয়, এটা একদম ধ্রুব সত্য কথা। কেন বলছি? যেখানে মেয়ে নিজেই প্রমাণ করে দিচ্ছে আসলে আমার হাতে পয়সা ছিল না, তো তাই পয়লা বৈশাখে কিনতে পারিনি। কারণ কি, যেটুকুনি যা টাকা ছিল আমি তো আমার শ্বশুর বাড়িতে দিয়ে দিয়েছি, মানে ঘোড়ার রসে দিয়ে দিয়েছি, আর পেমেন্ট পেয়েছি, তো তাই আজকে মার্কেটিং, চিংড়ি মাছ, চিকেন কষা, চাটনি, টক দই, এঁচোড়, অনেক কিছু, রাত্রিবেলা আইসক্রিম, অনেক কিছু খাওয়া হলো, পেমেন্ট পেয়েছি। তাহলে ভাবো একবার বন্ধুরা, বাবা মা যদি সত্যিই নিজের সন্তানকে সন্তান স্নেহে ভালোবাসতো, তাহলে মেয়ে কবে পেমেন্ট পাবে সেই আশায় তার পয়লা বৈশাখের মার্কেটিং করা হতো, তার শপিং করা হতো পয়লা বৈশাখের। কখন এটা সম্ভব? কখনো সম্ভব? মেয়ে যতই ইনকাম করুক না কেন, বাবা মার কাছে কিন্তু সন্তানরা সবসময় ছোট। তোমরা দেখতে পেলে বাবা একবারও বললো যে আমি আমার মেয়েকে আজকে এটা দিয়েছি বা আমি আমার বৌমাকে বা ছেলেকে এটা দিয়েছি? না, একবারের জন্য কিন্তু তোমরা দেখতে পেলে না। সব থেকে বড় বিষয়, মায়ের সন্তানের প্রতি এত টান, কিন্তু মা যাদের বাড়িতে গিয়ে সেই সন্তানটাকে নিয়ে উঠবে, সেই বাড়ির একটি মানুষেরও মুখ থেকে একবারের জন্য সেই নাতির প্রতি কোনো রকম কোনো কথা শুনেছো? মা তার সন্তানের জন্য ড্রেস কিনেছে, সেটা আলাদা বিষয়। দাদু তো নিশ্চয়ই কাজ করে, মামা তো নিশ্চয়ই অটো না টোটো চালায় না। তাদের কোনো সময় মনে হয়নি যে আসতে চলেছে তো এটা ওর মা কিনেছে, আর দেখো এইটা। মামার কথা আমি যদি বাদও দিই, কারণ মামা তো শ্বশুর বাড়ি গেলে নিজের মায়ের কাছ থেকে টাকা চেয়ে নিয়ে যায়, কারণ বোন টাকা দেয়, সেই টাকাগুলো হবে কি তুমি আমাকে দাও, আমি শ্বশুর বাড়ি গিয়ে কাজে লাগাবো। সেখানে বাবা মার কি উচিত হয়নি, মানে এই বাচ্চার দিদা দাদুর কি উচিত হয়নি যে তুই তো তোর সন্তানের জন্য কিনেছিস, কিন্তু আমরা দিদা দাদু তো, আমাদেরও কেনাটা উচিত, আমরাও এটা কিনলাম? তোমরা কখনো এই কথাটা বলতে শুনেছো? আর এই বাচ্চার মা বাচ্চাকে নিয়ে গিয়ে ঠিক কাদের বাড়িতে উঠবে? তার এই বাবা মার বাড়িতেই উঠবে, যেই বাড়িতে কিনা নাতির প্রতি একটু টান ভালোবাসা নেই, একটুখানি কোনো কিছু স্পেশাল দিনে কিছু কেনার কথা মনে থাকে না, সেই বাড়িতে সে সুন্দরভাবে লালন পালন হবে এইরকম কোনো কিছু একটু ক্লু কি তোমরা দেখতে পাচ্ছ না? নামগন্ধ নেই নাতির কোনো কিছু, অথচ দিনের পর দিন যে মেয়ে নোংরামো করছে, তাতে সাপোর্ট কিভাবে দিতে হবে, মেয়ের নোংরামোটাকে কি করে আরো নোংরামতো, চরম নোংরামতো পরিণত করতে হবে, সেই সমস্ত ফন্দি ফিকির কিন্তু দিনরাত কেটে যাচ্ছে এই বাচ্চার দিদা দাদু। সন্দীপদাকে 15 দিনের মধ্যে দুটো মেয়ের সাথে জড়িয়ে দেওয়া হলো, যে ওই মেয়েটার সাথে যে গুটুরগু করেছে সেই বিষয়গুলো এই মেয়েটা যাতে না বিশ্বাস করে, সেই কারণে ভিডিওর মধ্যে বারবার বজরংবলীর নাম নিচ্ছে যে আমি এই করি ওই করি, বজরংবলী আমার এই ভালো করেছে, ওই ভালো করেছে, সেই ভালো করেছে। মানে তুই যেরকমটা সবাইকে মনে করিস দুদিন অন্তর অন্তর, মানে একই দিনে নিজের আইডিতে বসে কান্নাকাটির ভিডিও দিচ্ছিস। আর এই গানটার কথাই বলছিলাম, ও আজকে যে বসে সকালের ফার্স্ট ভিডিওতে যে এক চুম্মা যে গানটা করেছে, ওই 3টে গানই কিন্তু এই চুম্মা পুরো হেডলাইন লিখে কিন্তু তার কালকে ওর এফবি প্রোফাইলে কিন্তু শেয়ার করেছে। ভাবো তো বন্ধুরা, একই সময় একদিকে এত কান্নাকাটির ভিডিও দিচ্ছে, অথচ অপরদিকে রিলস ভিডিও দিচ্ছে। কি আমি তোমাদেরকে বলেছিলাম না যে ওটা আগের ভিডিও নয়, দিনের দিন ও তৈরি করেই কিন্তু শেয়ার করেছে, আর তার প্রমাণ হলো কিন্তু আজকের ভিডিওতে। ও এই গানটা দিয়ে আজকে সকালের ভিডিওটা শুরু করেছিল বন্ধুরা, যেটা কিনা কালকের এফবি পেজে ও রিলস সহকারে শেয়ার করেছে আমাদের সামনে। তাহলে একই দিনে একই রঙে কতগুলো রূপ ও যেভাবে দেখায়, প্রত্যেকটা মানুষকে ঠিক নিজের মতো মনে করে যে 15 দিনের মধ্যে দুটো গার্লফ্রেন্ড চেঞ্জ হয়ে গেল, ওই জিন্স প্যান্ট বালি চলে গেল, আবার চলে এলো বজরংবলীকে যে ভালোবাসে সেই রকম কোনো গার্লফ্রেন্ড। মানে কতটা, মানে কি বলবো, এখানে নোংরা এতটা যে সে যে নিজে যেমন অপরকেও কিন্তু ঠিক তেমন ভাবছে বন্ধুরা।
অপরকেও ঠিক তেমন ভাবছে। একটা কথা ভিডিওর মধ্যে আমি বলতে চাই, এই যে সঙ্গীতা ম্যাডাম একটা কথা বলেছিলেন যে প্রথমে তো তাকে বারবার রিকোয়েস্ট করেছিল যে তুমি চাও তোমার ফ্যামিলি নিয়ে তুমি এসে একটা মীমাংসা করে নিতে, আর যদি তুমি সেটা না চাও তাহলে পরবর্তী যে বিষয়টা হবে সেটা কিন্তু একটা বাজে বিষয় হবে, কারণ সেটা কোর্ট কাচারি এই সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে কিন্তু যেটা এখন এগোচ্ছে সেটা সঙ্গীতা ম্যাডাম যেহেতু বিষয়টাকে সবে দেখছে, সেই কারণে তিনি এটাই করতে চাইছেন যে প্রথমে বিষয়টা যদি দূর তরফের একটা আলোচনার মধ্যে দিয়ে মিটমাট করে নেওয়া যায় সেটাই ভালো, আর যদি সেটা না হয় তাহলে তো অনেক রাস্তা আছেই বিষয়টাকে মেটাবার জন্য, তাই না? সেই কথা বলাটাকে কেন্দ্র করে এই দালাল বলছে যে এ চাইছে যে দুটো পরিবারের মধ্যে মিল করে ওই মেয়েটাকে মানে বাচ্চার মাকে এই বাড়িতে ঢুকিয়ে নিজে নাম কামাবো যে দেখো আমি একটা মেয়ের জীবনকে বাঁচিয়ে দিলাম, যেটা কিনা কেউ করতে পারলো না, কোর্ট করতে পারলো না, আমি সেটাকে করে দিলাম, তারপর ওই মেয়েটা ওই বাড়ি থেকে যতই অত্যাচারিত হোক সে আর দেখতে আসবে। কতটা বদমাস একবার চিন্তা করো। এখানে বিষয়টা হচ্ছে সঙ্গীতা ম্যাডাম এটাই চেয়েছে যে দুই তরফের মানুষ বসা হোক এবং সেখানে যদি তারা দুই তরফই রাজি থাকে মিউচুয়াল ডিভোর্স বা কোনো রকম ফিরিয়ে আনার কথা আমি এখানে বলছি না, মানে এই ডিভোর্স সংক্রান্ত বিষয় নেই, মিউচুয়াল ডিভোর্স বা আদার্স অনেক কিছু বিষয় তো থাকে একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে গেলে, তো সেই সমস্ত কিছু সামনাসামনি বসে যদি একটা নিজেদের মধ্যে মীমাংসা মাফিক সেটাকে সাল্টে দেওয়া যায়, কিন্তু সেখানে যদি সেই মেয়েটা সেটা না করে তখন তো কোর্ট কাচারি আরো গভীরে যাওয়ার একটা বিষয় তো আছেই। এই বিষয়টার জন্য কিন্তু সঙ্গীতা ম্যাডাম বারবার বলেছিল যে বাচ্চার মা মন করলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারে বা এই বিষয়টাকে নিয়ে একটা জায়গায় বসে আলোচনা করা যেতে পারে, কিন্তু সেই দিক থেকে তো কোনো রকম কোনো সুরাহা হয়নি বন্ধুরা। এবং কেন হয়নি তোমরা বুঝতেই পারছো, কারণ কি বাচ্চার মা কন্ট্রোভার্সি চাইছে, বাচ্চার মার সাথে যে বাচ্চার মায়ের স্পেশাল বন্ধুর এত কিছু হয়েছে, আচ্ছা সে কিছু একটা করবে সেই রকম একটা মানে রিলস আমাদের সামনে শেয়ার করলো, অথচ সে যে বেঁচে আছে সেটা কেন আমাদের সামনে শেয়ার করলো না? কেন করলো না? কারণ কি এগুলো সমস্ত কিছু প্ল্যান মাফিক ছিল, প্ল্যানটাই ধরা পড়ে গেছে এবং আবার যদি কিছু দেয় সেখানে তো আবার গুঁতনি খাবে না। সবে বাবা মাকে থানায় পড়া হয়েছে, মানে থানায় বলতে ডাকা হয়েছিল, আবার যদি এমন কিছু করে তারপর যদি আবারও ডাক পড়ে সেই ভয়ে কিন্তু সে এখন পর্যন্ত আর কিছু দিচ্ছে না। তো বন্ধুরা জাস্ট তোমরা ভেবে দেখো এই দালাল কতটা মিথ্যেবাদী, 15 দিনের মধ্যে সন্দীপদাকে দুটো মেয়ের সাথে কিভাবে জড়িয়ে দিচ্ছে। তো যাই হোক, এক মুখে বলছে কোনো রকম কোনো কিছু যোগাযোগই নেই আমার ওই বাচ্চার মায়ের সাথে, সেই জন্য সন্দীপের বউ হয়ে গেল, অথচ সে কাকে 20,000 টাকা কি ডিমান্ড করেছে সে কি করে জানতে পেরে গেল? যদি কিছু ডিমান্ড এখনো পর্যন্ত করে নাও থাকে, যদি করে সেটা মানে মনে মনে বাচ্চার মা ভাবে, সেই ভাবনাটা এই দালালের কাছে কি করে পৌঁছে গেল? তার মানে নিশ্চয়ই তো হ্যালো হাই হয় নাকি সমস্তটাই নাটক বন্ধুরা, নাকি সমস্ত কথাটাই ওর মিথ্যা বন্ধুরা? তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, আবারও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে দেখা, তো ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো টাটা।